আচ্ছা দেখ, আমি সেকেন্ড ল অবধি করিয়ে দিয়েছি, তার নিউমেরিক্যালসগুলো করে আসবি, এটা হচ্ছে প্রথম কথা। আর বাকি চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? সেখানেও কিছু নিউমেরিক্যালস পাবি, আরও 20টা নিউমেরিক্যালস পাবি, আজকের মধ্যে কমপ্লিট করবি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা দেখ, সেকেন্ড ল স্টেটমেন্ট কি ছিল মনে আছে কারুর? The rate of change of momentum is directly proportional to the applied force and the change takes place in the direction of the applied force. এটাই ছিল সেকেন্ড ল। এখান থেকে আমরা পাই মেজারমেন্ট অফ ফোর্স, এফ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, সেটা তুই মেজারমেন্টটা পাচ্ছিস, বই খাতা খুলে দেখিসনি। নিউটনস থার্ড ল অফ মোশন, এবার সব থেকে ছোট্ট ল, দেখলে মনে হয় খুব ছোট, তোদের বেশি কিছু নেই। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, ঠিক আছে? তাহলে এটা কি বলছে দেখ, আমি এই জায়গাটা পড়ছি। Newton's first law tells us to bring a change in the state of rest or in the state of motion of an object, a force is needed. That is, a force produces a change in velocity of the object. দেখ, তোর যদি কোনো একটা বডি স্টেট অফ রেস্ট বা স্টেট অফ মোশনকে চেঞ্জ করতে হয়, যে এক্সটার্নাল এজেন্সিটা অ্যাপ্লাই করতে হয়, দ্যাট ইজ কল্ড ফোর্স। ফার্স্ট ল থেকে আমরা দেখেছি যে এটা হচ্ছে ডেফিনিশন অফ ফোর্স আমরা পাই, আর আইডিয়া অফ ইনার্শিয়া। হ্যাঁ, আর সেকেন্ড ল tells us about the magnitude of acceleration produced by the force when applied on the object. These two laws do not explain how the force acts on the object. This is answered by Newton's third law. কি বলেছে? To every action there is always an equal and opposite reaction. Consider a book lying on the table. কি বলেছে দেখ, weight of the book acting vertically downwards. তোর এই যে এখানে দেখ, ছবি দেখ, examples of action and reaction, পরেরটা ছবি দেখ কি আছে, একটা কোনো বই বা একটা কোনো মাস, কোনো বডি এরকম করে রয়েছে, টেবিল টপটা আঁকতে হলে এরকম করে আঁকবি, এই রকম নিচের দিকে ওয়েটটা দিচ্ছে ইকুয়াল টু এমজি, ঠিক ওপর দিকে রিয়াকশন ফোর্স আর ইকুয়াল টু ডাব্লিউ, অপোজিট ডিরেকশনে বাট ইকুয়াল ইন ম্যাগনিটিউড। এটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড, সেটা কি করে প্রমাণ করবি বল? হ্যাঁ, স্ট্রেট লাইন না, এটা যে ইকুয়াল সেটা কেন? তুই ছোটবেলায় করিসনি এরকম, যে একটা বক্স পড়ে আছে, তুমি এদিক থেকে 10 নিউটন ফোর্স দিলে, তোমার ছোট ভাই বা বোন এখান থেকে 10 নিউটন ফোর্স দিল, তাহলে বক্সটা মুভ করবে? এটা ব্যালেন্সড আছে, ব্যালেন্সড ফোর্স, এটাও ব্যালেন্সড। তা না হলে যেদিকে ধর তোর ছোট ভাই এখানে 5 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে কি হবে? ইট উইল মুভ ইন দ্য ডাইরেকশন অফ দ্য গ্রেটার ফোর্স। এখানে কি কোনো জায়গায় মুভ করছে? মুভ তো করছে না, তাই তো? একই দিকে রয়েছে, একইভাবে রয়েছে। তার মানে কি, যেটা তুই এখানে হরাইজন্টালি দেখছি যে দুটো ফোর্স অ্যাক্ট করছে, সেটাই দেখ না ভার্টিক্যালি। এই দুটো ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট, তাই জন্য এটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। বুঝা গেছে? এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন অফ নিউটনস থার্ড ল কি করেছে দেখ, দরকার হলে দেখিয়ে দেবো। দুটো স্প্রিং ব্যালেন্স নিয়েছিস, একটাকে তুই একটা ফিক্সড কোনো জায়গায় আটকে দিয়েছিস, আর তারপর আরেকটাকে তুই হাত দিয়ে টান, তুই দেখবি দুটোতেই সেম রিডিং আসবে। বুঝতে পেরেছিস? দুটোতেই সেম রিডিং আসবে। আর তুই যদি ভাবিস যে ঠিক আছে, তুই নিজের দু হাত দিয়ে দুটো স্প্রিং ব্যালেন্স টান, মাঝখানে ফাঁসিয়ে, তুই দেখবি দুটোতে সেম রিডিং আসবে। তোর একটা বন্ধুকে দে, আর একটা তুই টান, দেখবি সেম রিডিং আসবে। ঠিক আছে? while moving on the ground, এক্সাম্পল এই যে এখানে 2 নম্বর দেখ, আমরা কি করি, আমরা কি করে হাঁটি? আমরা যে পা দিয়ে ধাক্কাটা দিচ্ছি মাটিতে হাঁটার সময়, সেটা কি করে হয়? আমরা এখানে অ্যাকশন দিচ্ছি, মাটি আমাদের পায়ের উপর রিয়াকশন ফোর্স দিচ্ছে, তার ফলে আমরা এগিয়ে যাই। যদি রিয়াকশন ফোর্সটা না থাকতো আমরা এগোতাম না, মাটিটা ডেবে যেত। বুঝতে পেরেছিস? যদি এটা তোর ইয়ে হয়, কি বলে, স্ট্যাটিক বা সলিড মাটি যদি না হয়, যদি বালি ফালি হয়, তুই সেখানে ঢুকে যাস না। আচ্ছা, এক্সপ্লানেশন আমি পড়াচ্ছি দেখ। In the above stated examples, we observe that there are two objects and two forces. এদিকে দেখা,
দুটো অবজেক্ট আছে, এখানে কোন কোন অবজেক্ট আছে? একটা হচ্ছে বুক আর একটা কি টেবিল টপ। দুটো ফোর্স আছে, একটা হচ্ছে ওয়েট অফ দ্য বুক অ্যাক্টিং ডাউনওয়ার্ডস, একটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স অ্যাক্টিং আপওয়ার্ডস। সব সময় এখানে দুটো বডি দুটো ফোর্স দিচ্ছে, একই বডি দুটো ফোর্স দেয় না। ফার্স্ট বডি সেকেন্ড বডির ওপর একটা ফোর্স দেয়, সেকেন্ড বডি তার ফার্স্ট বডির উপর আর একটা রিঅ্যাকশন ফোর্স দেয়, ইকুয়াল বাট অপোজিট ইন ডাইরেকশন, ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডাইরেকশন। বুঝতে পেরেছিস? দেখ, in the above stated examples we observe that there are two objects and two forces. In the first example, the weight of the book acting on the table downwards is the force of action, and the force exerted by the table on the book upwards is the force of reaction. Second example, the force exerted by our feet on the ground is the force of action, and the reaction force which the ground pushes us forward is the reaction force. আচ্ছা, নিউটন থার্ড ল অফ মোশন স্টেটস, এটা আরেকটা স্টেটমেন্ট যেটাকে অনেকটা ইলাবোরেটলি বলা হয়েছে দুটো বডির রেসপেক্টে। ফার্স্ট যে স্টেটমেন্টটা ছিল সেটা কিছুই ছিল না, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, এইটুকুনি বলে ছেড়ে দিয়েছিল। এটা কি হবে? ইন অ্যান interaction between two bodies A and B, the magnitude of reaction, that is the force AB applied by body B on A, is equal in magnitude to the action, that is the force FBA applied by body A on body B, ওদিকে তাকা, but they are in directions opposite to each other। মানে কি? এই বডি A, এটা হচ্ছে A বডি আর এইটা হচ্ছে B বডি, ঠিক আছে? বডি A ফোর্স কোনটা দিচ্ছে? ফোর্স অন B বাই A। FB এটা কি? ফোর্স অন B বাই A। তাহলে বডি B এর উপর কি দিচ্ছে? ফোর্স AB, ফোর্স অন A বাই B, বুঝছিস? এই দুটো হচ্ছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন ডাইরেকশন। নোট, এটা মার্ক করে রাখ। অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন নেভার অ্যাক্ট অন দ্য সেম বডি বাট দে অলওয়েজ অ্যাক্ট সাইমালটেনিয়াসলি অন টু ডিফারেন্ট বডিজ, দ্যাট ইজ দ্য ফোর্স অফ ইন্টারাকশন আর অলওয়েজ প্রেজেন্ট ইন আ পেয়ার। অ্যাকশন আর রিঅ্যাকশন কখনো একা একা কাজ করে না এবং একই বডির ওপর কাজ করে না। এই কি বুঝলি রে তুই? বল। এক মিনিট দাঁড়া, এটা একটু স্পষ্ট করতে। নেক্সট দেখ, পাতা উল্টা, বা ওই যে সেকেন্ড দেখ, পুশিং আ ওয়াল। অনন্য, খুব রাগ হলো তোর, দেয়ালের উপর একটা ঘুষি মার, তুই দিলি অ্যাকশন, দেয়াল তোর হাতের উপর কি দেবে? তাই তোর ব্যথা লাগে, বুঝেছিস তো? মোশন অফ আ বোট মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য শোর, এইটা বোঝ। ধর এরকম একটা বোট রয়েছে, ঠিক আছে? আচ্ছা, বোট কিভাবে চালায় জানিস? দুরকম ভাবে চালায়। একটা হচ্ছে লগি, মানে কি? একটা লম্বা বাঁশ দিয়ে ঠেলে, বুঝতে পেরেছিস? এই লম্বা বাঁশটা দিয়ে ঠেললে এই পাড়ের দিকে ঠেলছে, মানে কি? এটা অ্যাকশন দিচ্ছে, এ কি দেবে? রিঅ্যাকশন দেবে, ঠিক আছে? এবার জলটা তো আর স্ট্যাটিক নয়, সেটা তো ফ্লুইড, তার ফলে কি হচ্ছে? ও এদিকে এগিয়ে যাচ্ছে। এটা গেল একটা জিনিস। আর দুই নম্বর, বোট থেকে যদি কখনো নামতে হয়, বোট পাড়ে ভিড়বে তারপরে নামার চেষ্টা করবি। কেন বলে জানিস? তুই ধর এরকম আসছে, তুই এখনই এখান থেকে ঠেলে নামতে যাচ্ছিস, তোর পায়ের পজিশন এরকম, তুই দিবি অ্যাকশন, বোট তো দেবে রিঅ্যাকশন, কিন্তু আবার জলের জন্য কি আছে? এটা আবার একটু পিছন দিকে চলে যেতে পারে, এই কারণে অনেকেই দুম করে পড়ে যায় জলের মধ্যে। ভাবছে বুঝি এই তো চলে যাব, মানে বোট আস্তে আস্তে এগোচ্ছে, ধর মাঝি তখন বৈঠে পড়া বন্ধ করে দিয়েছে, এরকম এগোচ্ছে, ও দুম করে পা দিয়ে ঠেলে দিল, পারে পড়তে যাবে, তখন দেখলো বোট পিছিয়ে গেছে, জলের মধ্যে পড়লো। এরকম হয় কিন্তু। দেখ, when the boatman, আচ্ছা এমনি এটা তো বললাম যেটা বাঁশ দিয়ে লগি দিয়ে ঠেলে, সেটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে ওর, মানে হচ্ছে বৈঠা, যেটাকে বাংলায় বলি, ওটা দিয়ে কি করে? অ্যাকশন দেয় জলের উপর, জল রিঅ্যাকশন করে দেবে। আচ্ছা, motion of boat in water আর হচ্ছে motion of a boat moving away from the shore, he pushes the shore by a bamboo or the oar action,
তাই জন্য হয়। আচ্ছা, ফায়ারিং আ বুলেট ফ্রম দ্য গান, when a person fires a bullet from a gun, a force F is exerted on the bullet and the gun experiences an equal recoil. এই আন্ডারলাইন কর রিকয়েল রিয়াকশন, আন্ডারলাইন কর রিকয়েল রিয়াকশন। রিকয়েল জিনিসটা কি? পিছনে ঠেলছে। তাহলে বোঝ কিরকম হয়, এই ধর একটা বন্দুক রয়েছে, বন্দুক থেকে গুলিটা বেরোবে, তাহলে এই গুলিটার ওপর অ্যাকশন দিচ্ছে কে? গান দিচ্ছে। গুলিটাও কিন্তু, ওই বুলেটটাও কিন্তু এটার উপর একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে, অ্যাকশন জন্য এটা সামনে এগিয়ে যাচ্ছে। হলো, এ যে ভেলোসিটিতে যাচ্ছে, মাস ইনটু ভেলোসিটি, এর যে মোমেন্টাম আছে, এরও মাস ইনটু ভেলোসিটি, এর মোমেন্টামটা সমান। তোদের নেই, থার্ড ল থেকে আসে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, সেটা তোদের বোর্ডে নেই। যাই হোক, তার ফলে এই বুলেটের মাসের থেকে গানের মাস তো অনেক বেশি হয়, তাই রিকয়েল ভেলোসিটি অনেক কম হয়। কিন্তু তুই দেখবি যখনই একটা করে বুলেট চালায় তখনই পিছন দিকে গানটা ঠেলে। এবার ছোট হ্যান্ডগান হলে কম ঠেলে, বড় রাইফেল হলে সেখানে কি, সেখানে ভেলোসিটি অফ বুলেট অনেক বেশি, সেখানে রিকয়েল ভেলোসিটিটাও অনেক বেশি গানের। ঠিক আছে না, ওইগুলো অনেক হাইফাই ব্যাপার। এই যে রিকয়েল জায়গায় টেলিস্কোপিক রাইফেল, ওগুলো অনেক 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 ইয়ে ব্যাপার। হ্যাঁ, গেম খেলিস তো। এইবারে দেখ কি বলছে, যখন ওই বড় বন্দুক বা কিছু, সেটা থেকে যখন বুলেটটা ফায়ার হয়, কাঁধে সাপোর্ট দিতে হয়। কাঁধ থেকে যদি সামনে এগিয়ে থাকে, এরকম অনেক কেস হয়েছে, কাঁধে এমন জোরে ধাক্কা মেরেছে এই বল অ্যান্ড সকেট জয়েন্টটা খুলে গেছে। হ্যাঁ, এই হাতটা এখান থেকে খুলে গেছে, এত জোরে রাইফেল ধাক্কা মারে। ঠিক আছে। আচ্ছা দেখ, রকেট মোশন, একই রকম ভাবে রকেট মোশন কি করছে, রকেট দিচ্ছে ওই যে এক্সস্টিং গ্যাসের ওপর অ্যাকশন, এক্সস্টিং গ্যাসটা রকেটের ওপর দিচ্ছে রিয়াকশন। কি করে হয় রকেট? কালী পুজোর রকেট ফাটিয়েছিস তো, হ্যাঁ, এরকম করে ইয়ে করছিস, এর মধ্যে আছে বারুদ ভরা, বুঝতে পেরেছিস? এখানে সলতেটা আছে, আগুন লাগিয়ে ছেড়ে দিই। এবার কি হবে, এইখানে একসাথে পুড়ছে না, একটা কনফাইন্ড একটা জায়গা আছে তো, মানে একদম পুরো আবদ্ধ জায়গা আছে, এখানে কি হচ্ছে, অনেক গ্যাস তৈরি হচ্ছে, হাই প্রেসারে গ্যাসটা তখন এদিকে বেরোচ্ছে, বুঝতে পেরেছিস? এটা দিচ্ছে অ্যাকশন, রকেট দিচ্ছে এক্সস্টিং গ্যাসের উপর অ্যাকশন, তাই এক্সস্টিং গ্যাসটা রকেটের উপর দিচ্ছে রিয়াকশন ফোর্স, এটা সাঁ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, মোশন অফ আ পার্সন অন দ্য গ্রাউন্ড, when a man applies a force action backward by his foot on the ground against the force of friction, ওই তো একই জিনিস যেটা বললাম, ফ্রিকশনের জন্য ও যে ফোর্সটা দিচ্ছে, দ্য গ্রাউন্ড এক্সার্টস অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, সেটা হচ্ছে মোশন অফ বোট অ্যাওয়ে ফ্রম দ্য শোর while stepping down from it, ওই যেটা বললাম, in order to get out of the boat a man exerts a force on the board of the boat. This creates a force of reaction which enables him to step out. At the same instant, the boat tends to leave the shore. এটা আন্ডারলাইন করে রাখ, due to the force exerted by the man. For the safety of passengers, the boatman ties the boat to a pole on the shore so that it does not move away. এবার তুই ভাব, 5-6 জন পরপর নামবে, যদি এটাকে টাইট না করে 5-6 জন পরপর নামবে, তা একটু একটু করে 2-4 সেন্টিমিটার করে তো পিছন দিকে সরতে থাকবে, কিছুক্ষণ পরে এটা অনেকটা দূরে চলে যাবে। ক্যাচিং আ বল, হ্যাঁ, এরকম করে হাতটা স্ট্যাটিক রেখে তো আর ধরা হয় না, সবসময় দ্য হ্যান্ডস আর উইথড্রন, পিছন দিকে একটুখানি টানা হয়। কেন টানা হয়? যাতে ওই মোমেন্টামটা অ্যাবজর্ব করার জন্য তোর কাছে সাফিসিয়েন্ট টাইম থাকে, বোঝা গেছে? তা না হলে এই টাইম অফ ইম্প্যাক্টটা যদি খুব শর্ট হয়, তখন তোর ফোর্সটা বেশি হবে। তুই কি করছিস? তুই করছিস টাইমটাকে বাড়ানোর জন্য, হ্যাঁ, মানে mv মাইনাস mu বাই টি ইকুয়াল টু এফ, তাহলে কি আছে, mv মাইনাস mu ইকুয়াল টু এফ ইন্টু টি, ইম্পালস অফ আ ফোর্স, এটাকে বলা হয় এফ ইন্টু টি। ঠিক আছে, এই জায়গাটা দেখ, তা এখানে তোর এই প্রোডাক্টটা যদি ফিক্স থাকে, টাইমটাকে যদি তুই বাড়িয়ে দিস, তাহলে কি হবে, এই ফোর্সটা কমে যাবে। তুই যদি
সাডেনলি স্টপ করতে চাস, বলটা আসছে, তুই সাডেনলি স্টপ করলি, তখন কি হবে, তোর ফোর্সটা অনেক বেশি দিতে হবে। আর এটাই যখন বলটা আসছে, তার মানে কি টাইম অফ ইম্প্যাক্টটাকে তুই বাড়িয়ে দিলি, তখন কি হবে, ফোর্সটা কমে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এই জায়গাটা সম্ভবত আমার একটুখানি বলা হয়নি, আমি একটু দেখি, আমার মনে হলো এখানটা বলা হয় না, এমনিতে সবই বলেছিলাম। এখানে এই যে এই এক্সাম্পলটা আছে, দেখ এর আগের পার্টে, while catching a ball the cricketer withdraws his hands along with the ball। হ্যাঁ, এইটা কি বুঝতে পারলি কিনা দেখ। ইনিশিয়াল ভেলোসিটি ইউ তে আসছিল বলটা, ফাইনাল ভেলোসিটি কি হবে বল? একটা বল ইনিশিয়াল ভেলোসিটি ইউ তে আসছিল, হাত দিয়ে স্টপ করলো এখানে, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হলো? তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম কত হলো? mv মাইনাস mu। এইখানে তোর কি আছে, m ইন্টু v, সেটা কত? 0। আর এটা নেগেটিভ একটা ব্যাপার আসছে, তো এটা তো 0 হবে। এটা মাইনাসটা কেন? মাইনাসটা হচ্ছে ডাইরেকশনটা অপোজিট, বল এদিকে আসছে, তুই হাতটা এদিকে দিয়েছিস, ঠিক আছে? দেখ, মাইনাস mu equal to mu numerically. Negative sign shows that the change in momentum is in a direction opposite to the initial direction of motion. এইবার ফোর্সটা কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো, mv মাইনাস mu। এটা আমি যদি শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা নিই, সেটা হচ্ছে mu বাই t। তাহলে তোর এই যে ফোর্সটা, সেটা কখন বাড়বে কখন কমবে বলতে পারবি? তোর তো মাস অফ দা বল সেটা ফিক্স রয়েছে, যে ইনিশিয়াল ভেলোসিটিতে বলটা আসছিল সেটাও ফিক্স রয়েছে, তা তুই বাড়াতে কমাতে পারিস সেই টাইম অফ ইম্প্যাক্টটা, টাইম অফ কলিশন বা টাইম অফ ইম্প্যাক্ট। এই ডিনোমিনেটরে আছে টি, ডিনোমিনেটর যদি বাড়িয়ে দিস তাহলে কি হবে, রেজাল্টটা কমে যাবে না? বুঝতে পেরেছিস? তুই এই কাজটা করছিস। দেখ, ধর তুই দুটো রকম ফোর্স অ্যাপ্লাই করেছিস, একটা হচ্ছে শর্ট টাইম, আমি তো যাই না, তোমার কি পরীক্ষা আছে না? এ না, একবার বৌদি একবার ফোন করো না, দেখছি তো। একটা হচ্ছে তোর ধর শর্টার টাইম দিয়েছিস t1, তোদের কোনটা বলেছে, t1 কম বলেছে না t2? হ্যাঁ, t1 কম বলেছে, t1 লেস দ্যান t2। তাহলে f1 টা কি হবে? তাহলে 1/t1 ইজ গ্রেটার দ্যান 1/t2। বুঝতে পেরেছিস? এটা জানিস, যেটা স্মলার হয় তার রেসিপ্রোকালটা গ্রেটার হয়। তার মানে আমি যদি এবার উপরে এরকম করে মাল্টিপ্লাই করি, এটা ক্লাস 10-এ গিয়ে শিখবি, হ্যাঁ, লিনিয়ার ইনইকুয়ালিটিস। তাহলে f1 ইজ গ্রেটার দ্যান f2 হবে না? এটা লেখ ওখানে বইতে, এই ব্যাপারটা এরকম করে ম্যাথমেটিক্যালি ডিরাইভেশন করবি, বইতে লেখ। একটু পজ করতো, পজ কর। Athletes often lands on sand or foam after taking a high jump. একই কারণ। এই সেকেন্ড পয়েন্টটা, হাই জাম্প লং জাম্পে একদম কংক্রিট স্ল্যাবের ওপর গিয়ে ধোপাস করে পড়ে না কেউ, অনেকগুলো বেডিং থাকে বা ইয়ে থাকে, তার উপর গিয়ে পড়ে, ফোমের ওপর পড়ে, বালির ওপর পড়ে, হ্যাঁ, লং জাম্পে, তাই তো? হ্যাঁ, তো তাতে কি হয়, কি হয়? এই যে কেন লাগেটা কম, এই তো একই জিনিস। টাইম অফ ইম্প্যাক্টটাকে তুই বাড়াতে চাইছিস, তোর প্রেফারেবল হচ্ছে টাইম অফ ইম্প্যাক্টটাকে বাড়িয়ে দিবি, যার জন্য স্মলার ফোর্স তোর অ্যাপ্লাই করতে হবে, যে ফোর্সটা তোকে দেবে, ঠিক আছে? দেখ আমি পড়ছি, when an athlete lands, এই যে এই এক্সপ্লেইন ওয়াই, এই জিনিসগুলো নিজের ভাষায় লিখতে যাস না, একটুখানি 2-3 বার বইয়ের ল্যাঙ্গুয়েজটা পড়িস, নিজের ভাষায় লিখতে গেলে সেটাকে কি করিস বলতো, ইংরেজির পিন্ডি চটকে দিস তোরা, দয়া করে সেটা না করে একটু। আর এই যে টার্মসগুলো আছে, কিওয়ার্ডসগুলো আছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম বা এইগুলো ফোর্স, এইগুলো দিয়ে লিখতে হবে,
ও কি বললো? যাতে ব্যথা কম লাগে। ও তো এইটুকুনি লিখে দেবে, ইট হার্টস লেস। সেটা দিয়ে ফিজিক্স হবে না বাবু। When an athlete lands from a height on a hard floor, he may hurt his feet because his feet come to rest almost instantaneously. That is in a very short interval of time. কোনটা short interval of time রে? এই যে এইটা, বুঝতে পেরেছিস? So a very large force is exerted. এই যে F1 টা তাই জন্য অনেক বেশি। By the floor on his feet. On the other hand, when he lands on sand or foam, his foot push the sand or foam for some distance. Therefore, the time duration increases. তুই কি করছিস? এই যে T2, that is greater. তুই টাইম ডিউরেশনটাকে বাড়িয়ে দিচ্ছিস। As a result, the force exerted on their feet decreases and he saves from getting hurt. Same কারণ দেখ, when glass vessels fall on a hard floor, কোথায়? কার্পেটের উপর পড়ছে বা এরকম মাটির উপর পড়ছে, কোনটা ভাঙবে? কোনটা ভাঙবে? কেন ভাঙবে? এবারে বল, তুই বল। হ্যাঁ, কি কারণ বল? কোনটা বেশি? T2 বেশি। এইটা T1 স্মলার দ্যান T2। ওহ ভগবান, এইখানে হচ্ছে গ্রেটার ফোর্স দিচ্ছে। কেন? লেসার টাইম অফ ইম্প্যাক্ট, এটা প্রেফারেবল নয়, তুই চাইছিস এটা, ঠিক আছে? স্মলার ফোর্স। কেন? ডিউ টু গ্রেটার টাইম অফ ইম্প্যাক্ট। বুঝা গেছে? হলো। এইবারে তোমাদের জন্য ফোর্থ পার্টটা রয়েছে। এই ফোর্থ পার্টের জন্য তোমরা যেটা করবে, খাতাটা খুলো। এই স্যারকে বলে দিস তো, ও আজ আসবে না স্যারের কাছে, কারণ কালকে। হ্যাঁ, লিখে দিস। যা ইচ্ছা। আচ্ছা, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, ওপরে হেডিং দে, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, তাড়াতাড়ি। ব্যাপারটা কি আছে আমি আগে একটুখানি মুখে বলে দিই। এই ইউনিভার্সের কি হয়েছে, এই ইউনিভার্সের যে কোনো জায়গায় দুটো বডি একে অপরকে সবসময় একটা অ্যাট্রাকটিভ ফোর্সে টানছে। যত দূরেই হোক না কেন, তারা দুজনে সবসময় দুজনকে টানছে। সেই ফোর্সের মেজারমেন্ট, তার ম্যাগনিটিউডটা কি আছে না আছে তার উপর বেস করে এটা। আর এই ফোর্সটা থাকেই, মানে ধর এখান থেকে ধর 100 লাইট ইয়ার দূরে একটা স্টার রয়েছে, সেই স্টারটা তোকে টানছে, আবার তুইও তাকে টানছিস, কিন্তু সেই ফোর্সের ম্যাগনিটিউডটা খুব স্মলার হয় যদি দুটো বডির মধ্যে দুটোই বা যে কোনো একটা খুব ছোট একটা বডি হয়। এটা যদি ম্যাসিভ দুটো বডি হয়, মানে হেভেনলি অবজেক্ট, প্ল্যানেট হয়, সান হয়, স্টার্স হয়, তখন তার সেই ফোর্সের একটা ম্যাগনিটিউড মোটামুটি হয়, যেটার ইম্প্যাক্টটা বোঝা যায়। বুঝতে পেরেছিস? এবং এই ফোর্সটা ইন্ডিপেন্ডেন্ট কার ওপর? ওদের দুজনের মধ্যে বডি দুটোর মাঝখানে কোনো মিডিয়াম আছে কি নেই। মিডিয়াম থাকলে তার নেচারটা কি আছে না আছে তার উপর ডিপেন্ড করে না। তার মানে কি, দেয়ালের ওপাশে তুই আছিস, দেয়ালের এপাশে ধর একটা চেয়ার রয়েছে, ওই চেয়ারটাকে তুই টানছিস, চেয়ারও তোকে টানছে। ওই দেয়াল থাক বা না থাক তার উপর ডিপেন্ড করছে না। তোরা দুজনেই জলের মধ্যে ডুবে রয়েছিস না এয়ারে রয়েছিস না ভ্যাকিউমের মধ্যে রয়েছিস, তার উপর ডিপেন্ড করে না। বুঝতে পেরেছিস? স্টেটমেন্টটা লেখ। Any two bodies in this universe
attract each other with a force that is directly proportional to the product of masses, product of their masses করে দিই, ছোট হয়ে যাবে, product of their masses and inversely proportional to the square of the distance, square of the distance between their centers. And this force acts along the line joining the centers of the two bodies, আগে দেখে নে, পরে লেখার সময় দেবো। দেখ আগে দেখ, দুটো বডি আছে, একটা বড় একটা ছোট, এটার মাস হচ্ছে m1, এটার মাস হচ্ছে m2। তারা দুজন দুজনকে টানবে, ঠিক আছে? এ বডিটা বি বডিকে টানছে, বি বডিটা এ বডিকে টানছে। এই ফোর্সের ম্যাগনিটিউড কি হবে? F। F বলেছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য মাসেস অফ দ্য টু বডিজ। F ভ্যারিজ m1 m2। আর এদের দুজনের সেন্টারের মধ্যে যেটা ডিসটেন্স আছে, মাঝখানে না, দুজনের সেন্টারের মধ্যে যে ডিসটেন্সটা আছে, তার মানে কত? এটা। এইটা যদি d হয় তাহলে F ভ্যারিজ 1/d²। এটা প্রোডাক্ট, এটা আর ইনভার্স স্কয়ার ল। ইনভার্স স্কয়ার লটা কোথায় পেয়েছিলি মনে করে দেখ, এই প্রথম দিকে পেয়েছিলি না, ওই যে নেচার অফ ফোর্সেস এট আ ডিসটেন্স, সেখানে ছিল না? এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কাদের মধ্যে হয়? যে কোনো দুটো বডির মধ্যে, তাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। এনি টু বডিজ ইন দিস ইউনিভার্স, সেটা একটা ডাস্ট পার্টিকেল হতে পারে আর একটা গ্যাস মলিকিউলও হতে পারে, সেটা আবার একটা হিউজ স্টার হতে পারে, বুঝতে পেরেছিস? ও একটা কোনো কি বলবো, একটা কোনো স্যাটেলাইট হতে পারে যে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পেরেছিস? যে কোনো দুটো বডির মধ্যে জেনারেল টার্ম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন। গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার, হলো ভালো কথা। এবার যদি দুটো বডির মধ্যে একটা হয়ে যায় আবার 8, তখন আমরা গ্র্যাভিটেশন না বলে সেটাকে বলি ফোর্স অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটি টার্মটা কখন ইউজ করব? when one of the two bodies is our earth। বুঝে গেছে? এবার এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, লিখবি পরে, আমি কিন্তু বারণ করেছি। বাই জয়েন্ট ভ্যারিয়েশন আমরা কি পাই? আমরা পাই F ভ্যারিজেস m1 m2 বাই d²। এইখানে ক্লাস 8-এ ছিল ডাইরেক্ট আর ইনভার্স ভ্যারিয়েশন, সেখানে দেখেছিস প্রপোর্শনালিটি সাইন থেকে বা ভ্যারিয়েশন সাইন থেকে তুই যখন ইকুয়াল টু সাইন নিবি, তখন তোকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করব। এই কনস্ট্যান্টটা হচ্ছে জি, ক্যাপিটাল জি। ক্যাপিটাল জি কি? সেটা হচ্ছে এফ ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। এটা থেকে আমার জি এর একটা এক্সপ্রেশন আছে, জিটাকে বলছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কিরকম ব্যাপারটা? জি এর এসআই ইউনিটটা কি হবে, জি এর নেচারটা কি হবে, সেটা আমরা দেখছি। এই যে জি এর একটা এক্সপ্রেশন এলো না, এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2,
এখানে কি ছিল, মাস ছিল m1 আর m2, আর ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স কত ছিল, সেটা হচ্ছে d, দুটো বডি। এই এক্সপ্রেশনটা তুই দেখ, আমি একটা ছবি আঁকছি তারপরে ল্যাঙ্গুয়েজটা লিখছি। দুটো বডি আছে, m1 মাস সেটা হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা আগে এটার ইউনিটটা বল, বল এসআই ইউনিট অফ ক্যাপিটাল জি কি হবে? ফোর্সের এসআই ইউনিট কি? বাহ, কি রে? নিউটন। নিউটন মিটার স্কোয়ার বাই কেজি ইন্টু কেজি, তার মানে নিউটন মিটার স্কোয়ার কেজি পার কেজি স্কোয়ার বা কেজি ইনভার্স টু দি পাওয়ার 2, কেজি টু দি পাওয়ার -2 বা কেজি ইনভার্স স্কোয়ার। এটা হচ্ছে এসআই ইউনিট অফ জি। এবার আমরা জি এর মাপটা পাবো, কি করে পাবো? আমরা এই যে দুটো বডি আছে m1 আর m2, এই রকম দুটো বডি নিলাম, একটা দুটোই হচ্ছে 1 কেজি, মাস কত? 1 কেজি ইচ, and the distance between their centers, সেই ডিসটেন্সটাকে আমরা রেখেছি, এই যে ডিসটেন্স বিটুইন দেয়ার সেন্টার্স সেটাকে আমরা রেখেছি d ইকুয়াল টু 1 মিটার। তাহলে বল এই এক্সপ্রেশনটায় m1 এর জায়গায় 1 কেজি, m2 এর জায়গায় 1 কেজি আর d এর জায়গায় 1 কেজি আমরা পুট করব। নাও we choose two bodies of masses 1 kg each separated at a distance of 1 meter। যদি তাই করা হয় তখন কি দেখা যাবে বল? এখানে কি কি পুট করব? জি, ক্যাপিটাল জি ইকুয়াল টু এফ ইন্টু 1 স্কোয়ার বাই 1 ইন্টু 1, তার মানে জি ইজ ইকুয়াল টু এফ। এইটাকে বলা হচ্ছে জি মানে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ফোর্স of gravitation between two bodies of unit masses, two bodies each of unit masses, unit mass 1 kg each। এখানে আমি এসআই ইউনিটটা ব্যবহার করছি, and separated at a distance, separated at unit distance মানে 1 মিটার between their centers, তাহলে জিটা কি? জি হচ্ছে নিউমেরিক্যালি ইকুয়াল, তার ডাইমেনশন বা তার ইউনিট ওয়াইজ সেটা কিছু নেচারে সে ইকুয়াল নয় টু দ্য ফোর্স অফ গ্র্যাভিটেশন, বুঝতে পেরেছিস? এটা নিউমেরিক্যালি ইকুয়াল কার সাথে? যখন দুটো বডির মাস হবে 1 কেজি ইচ আর তারা যখন 1 মিটার ডিস্টেন্সে সেপারেশনে তারা থাকবে তাদের সেন্টারের মধ্যে, তখন তাদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা হবে ডিউ টু গ্র্যাভিটেশন, সেইটা হচ্ছে ইকুয়াল টু ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এইটার মেপে দেখা গেল সেই জি এর ভ্যালু এলো 6.672 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেছে? এই যে জি এর ভ্যালু, আর জি এর নামে দেখ একটা ইউনিভার্সাল কথাটা লেখা আছে। কেন লেখা আছে? তার কারণ হচ্ছে
কেন এটাকে কনস্ট্যান্ট বলা হয় আর ইউনিভার্সাল কেন ইউজ করা হয়েছে? দ্য ভ্যালু অফ জি ইজ কনস্ট্যান্ট এনিওয়্যার ইন দিস ইউনিভার্স। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে 1 নম্বর। ইউনিভার্সের যে কোনো জায়গায় এই জি এর ভ্যালুটা সেম হবে, আমাদের ইউনিভার্সের যে কোনো প্রান্তে, যত দূরেই হোক যত কাছেই হোক। 2 নম্বর, ভ্যালু অফ জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য মাস নেচার অফ দ্য টু বডিজ, যে দুটো বডির মধ্যে ইন্টারাকশন হচ্ছে, হ্যাঁ, অ্যান্ড অলসো on the presence or nature of medium present between them. তাহলে ব্যাপারটা কি হলো? জি এর ভ্যালুটা যেটা লিখলাম 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, সেটা ইউনিভার্সের যে কোনো জায়গায় এই ভ্যালুটা কনস্ট্যান্ট থাকছে, এবং এই জি এর ভ্যালুটা কার উপর ইন্ডিপেন্ডেন্ট আছে? কোথায়? যে দুটো ইন্টারঅ্যাক্টিং বডি রয়েছে তাদের মাস, তাদের সাইজ, তাদের শেপ, তাদের নেচার, বা তাদের দুজনের মধ্যে কোনো মিডিয়াম আছে কি নেই, সেই মিডিয়ামের নেচার কি, তার উপর কিছু ডিপেন্ড করে না, এটা থাকবে। ঠিক আছে, এবার জি এর ভ্যালুটা দেখ, 10⁻11 অর্ডার আছে, খুব ছোট। তা যখন তোর এই যে এইখানটায় জির ব্যাপারটা এতটা ছোট হয়ে যাচ্ছে, এই মাসগুলো যদি বড় না হয়, তুই এই ফোর্সের ম্যাগনিটিউড সেরকম বড় কিছু পাবি না। এই জি এর ভ্যালুটা এতটাই ছোট যে এই ফোর্সটা ছোটখাটো বডির জন্য সেটা খুব, মানে কি বলবো, নেগলিজিবল অ্যামাউন্টের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? পজ কর। ওখানে কি হয়েছে, লিখিস নি? লিখে নিবি করে। এবারে দেখ, তাহলে তুই এই ফর্মুলাটা কি দেখলি? F = G m1 m2 বাই ডি স্কোয়ার, তাই তো? জি এর ভ্যালুটা কত? 6.672। আচ্ছা, তুই 67 অবধি নে, 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বা কেজি ইনভার্স স্কোয়ার। ক্যালকুলেট, লেখ the gravitational force of attraction, force of attraction between gravitational force of attraction ওই যে রয়েছে between 1 নম্বর between যা আছে 6-7, এটা কিন্তু yes, that is 6-7, between earth and moon। ঠিক আছে, দাঁড়া, মাস অফ আর্থ সেটা বলেছে 5.96 into 10⁻24 kg। মাস অফ মুন হচ্ছে 7.36 10⁻22 kg। ডিস্টেন্স অফ সেপারেশন বিটুইন দ্য সেন্টার্স অফ আর্থ অ্যান্ড মুন, এটা হচ্ছে 3.8 into 10⁸ মিটার। এটা হচ্ছে 1 নম্বর।
2 নম্বর আচ্ছা 2 নম্বর যেখানেই থাক, ঠিক আছে। এটা কি করে করবি দেখ। F ইকুয়াল টু ক্যাপিটাল জি, আগে সবসময় প্যারেন্ট ফর্মুলা লিখবি, ঠিক আছে? মাস অফ আর্থ ইন্টু মাস অফ মুন বাই ডি স্কোয়ার, 6.67 10 টু দি পাওয়ার -11, জি এর ভ্যালু লিখলি। আচ্ছা, মাস অফ আর্থ কত? 5.96 ইন্টু 10 টু দি পাওয়ার 24। মাস অফ মুন কত? 7.36 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ডিভাইডেড বাই ডি 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার স্কোয়ার। এত কি হবে? এত নিউটন হবে। এইবার শোন, তুই আগে 6.67 ইন্টু 5.96 ইন্টু 7.36 এইটাকে আলাদা কর। আর এখানে তোর কি কি আছে? 10 টু দি পাওয়ার 24 প্লাস 22 মাইনাস 11, বুঝতে পেরেছিস? নিচে কি আছে? 3.8 ইন্টু 3.8 ইন্টু 10 টু দি পাওয়ার 16 পাওয়ার টু দি পাওয়ার স্যার মাল্টিপ্লাইড। তাহলে এই ভ্যালুটা কত হচ্ছে? ক্যালকুলেটর মেরে বল, এই তিনটে মাল্টিপ্লিকেশন করে বল কত হচ্ছে। 6.67 into 5.96 into 7.36 292.5835 দাঁড়া, 292.58 ব্যাস, ঠিক আছে, বাই 3.8 into 3.8 মার্ক, into 3.8 14.44। আচ্ছা, এখানটা দেখ, এটা কি হবে? 10 টু দি পাওয়ার 24 প্লাস 22 মাইনাস 11 মানে 11, তাহলে 24 প্লাস 11 মানে কত? 35 মাইনাস 16, বোঝা গেছে? এই ডিভিশনটা বল কত হলো? 292.58 divided by 14.44 0.58 divided by ঠিক আছে বল না। 20.26 ইন্টু 10 টু দি পাওয়ার কত আছে? এটা কত হবে বল? 19। এইবার আমার যদি এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে হয় তাহলে আমি কি করব? এটা সিঙ্গেল ডিজিটের পরে পয়েন্টটা থাকবে, তার মানে এটা 2.026 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এটাকেই আমি নিয়ারলি ইকুয়াল টু 2 ইন্টু এই দুটোকে একসাথে করে 10 টু দি পাওয়ার 20 এত নিউটন করছি। শোন কি এই তো এখান থেকে তোর কি হচ্ছে আমি তোকে বলছি, তুই এটার যদি দেয় এরকম টাইপের অঙ্ক দেবে, বিটুইন আর্থ অ্যান্ড মুন, সান অ্যান্ড আর্থ, সান অ্যান্ড মুন, এরকম টাইপের দেবে, হ্যাঁ সবকিছু দিয়ে দেবে। তোর পরীক্ষার হলে তুই যদি এই দুটো ভ্যালু একটু মুখস্থ করে চলে যাস, বিশেষ করে ওপরেরটা 3.8 ইন্টু 3.8 করতে 1 মিনিট সময় লাগবে, কিন্তু এই যে ওপরেরটা 292.58 সেটাকে ডিভাইডেড বাই 14.44 করলে 20.26, তাহলে তোর কিন্তু সুবিধা হবে। আমি তোকে এই জিনিসটা বলছি, বুঝতে পেরেছিস? এই কথাগুলো লেখ তাড়াতাড়ি। আচ্ছা বইটা একটু দেখ তো, আগে বইটা দেখ। দেখ এখানে প্রথমেই জিনিসটা করা আছে, দেখ দেখ দেখ, এই যে কি লেখা আছে, from the above two examples it is clear that the gravitational force of attraction is highly significant, এই তো বইটা দেখতে বলেছে, is highly significant between heavenly bodies, underline কর, highly significant between heavenly bodies, ছোটখাটো বডি, এই যে হাইলি সিগনিফিকেন্ট বিটুইন হেভেনলি বডিজ, আন্ডারলাইন কর, ছোটখাটো বডির ওপর এমন কিছু নয়, হ্যাঁ ওখানটাই
ওই যে ওপরে ওপরে, হ্যাঁ 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 এখানটায়, ঠিক আছে। তাহলে ছোটখাটো বডির জন্য সেটা খুব নেগলিজিবল। তুই এই যে তুই তুই যেমনি ধর একটা দূরে একটা চেয়ার আছে, তুই সে চেয়ারটাকে টানছিস, ওই চেয়ারটা তোর কাছে আসছে না, কারণ এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই নেগলিজিবল, জাস্ট লাইক জিরো। বুঝতে পেরেছিস? এটাই যদি হেভেনলি বডি হতো তাহলে অনেক জোরে টানতো। আচ্ছা, ইনফ্যাক্ট regarding the gravitational force, it is important to note that the gravitational force between two masses, mark কর, is always attractive in nature. এটা repulsive nature হয় না, যেরকম ম্যাগনেটিক ফোর্স বা তোর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয়। Is directly proportional to the product of their masses, is inversely proportional to the square of separation between them, that is it obeys the inverse square law, ওই যে 1/d square এর সাথে proportional. Thus by doubling the separation between the two masses, the force of attraction between them is reduced to 1/2 square, মানে 1/4 হয়ে যাবে। তাহলে তুই যদি এদের মধ্যে ডিসটেন্সটা 3 টাইমস করিস তাহলে ফোর্সটা কি হয়ে যাবে? 3 টাইমস করলে কি হয়ে যাবে? শেষটা 1/3 স্কয়ার, মানে 1/9 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, it is significant between heavenly bodies but is insignificant between ordinary bodies because of small magnitude of capital G. Importance of the law of gravitation, সেটা কি হয়? Newton used this law to explain the motion of planets around the sun, the motion of the moon around the earth and the motion of a freely falling body. এরপরে আসছে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি। আমি কি বলেছিলাম? যদি যে কোনো দুটো বডি হয়, যে কোনো দুটো পার্টিকেল হয়, সেখানে আমি বলবো ফোর্স অফ গ্র্যাভিটেশন, অ্যান্ড ওয়েন ওয়ান অফ দ্য বডি ইজ আওয়ার আর্থ, তখন আমরা বলবো ফোর্স অফ গ্র্যাভিটি, আর কিছুই না, ঠিক আছে। তাহলে এই যে ফোর্স অফ গ্র্যাভিটি, তার ভ্যালুটা কি হবে? এবার আরেকটা ক্যালকুলেশন রয়েছে, ঠিক আছে। এটা একটা স্ন্যাপ নিয়ে নে, পরে লিখবি। আরেকটা ক্যালকুলেশন রয়েছে বিটুইন আর্থ অ্যান্ড আ মাস অফ 1 কেজি। বুঝতে পেরেছিস? বিটুইন আর্থ অ্যান্ড a mass of 1 kg. 1 কেজির একটা মাস, তাহলে কি মাস অফ আর্থ ইনটু এই। এইবার তুই আর্থের কাছে রাখ বা উপরে রাখ, এই মাসটা হচ্ছে 1 কেজি। এখন তুই জানতে চাইছিস এই ফোর্সটা কত, ঠিক আছে। তাহলে এখানে রেডিয়াস অফ আর্থ কত দেখ, আমাকে এই ভ্যালুটা বল। এটা হচ্ছে 6.37 ইন্টু 10⁶। 6 পয়েন্ট, এখন এটা লাগবে না। রেডিয়াস অফ আর্থ 6.37 ইন্টু 10⁶ মিটার, ঠিক আছে। তা এই যে আর্থের, চ্যাপ্টার হয়ে গেছে। আচ্ছা, এই যে আর্থের উপরে রাখ বা একটু উপরে রাখ। আচ্ছা, তুই যদি বুর্জ খালিফার উপরে একটা বডিকে 1 কেজির মাসকে নিয়ে হাতে করে চলে গেলি, তুই বলি অনেক উপরে চলে এসেছি, আরে রেডিয়াস অফ আর্থের সাথে কম্পেয়ার করে দেখ, 1-2 কিলোমিটার উঠলে কিছু যায় আসে না। তার মানে আমরা নিয়ারলি ইকুয়াল টু এই হাইটটা যদি h হয় আর এটা যদি ক্যাপিটাল আর রেডিয়াস অফ আর্থ হয়, তাহলে টোটাল ডিস্টেন্স মানে রেডিয়াস অফ আর্থ এতটাই বড় যে হাইট অ্যাবভ দ্য গ্রাউন্ড, সেটাকে আমরা এই ডিস্টেন্সটা যেটা আর ই প্লাস এইচ, রেডিয়াস অফ আর্থ প্লাস হাইট, সেটা আমরা নিউমেরিক্যালি নিয়ারলি ইকুয়াল টু রেডিয়াস অফ আর্থই লিখতে পারি। আমরা এই ভ্যালুগুলো যদি এখানে পুট করি তাহলে কি হবে? 6.67 ইন্টু 10⁻11। মাস অফ আর্থ কত? 5.96 ইন্টু 10⁻24। 1 কেজির একটা মাস আছে, আর রেডিয়াস অফ দ্য আর্থটা কত? 6.37 ইন্টু 10⁶, তার হোল স্কোয়ার। তাহলে বল এটা কি হবে? 6.67 ইন্টু 5.96 ডিভাইডেড বাই 6.37 ইন্টু 6.37, তাই তো, ইন্টু 10⁻24 মাইনাস 11 বাই, আচ্ছা এখানে নিচে কি আছে? 10⁻12
বল এই মাল্টিপ্লিকেশনটা বল উপরে কত হচ্ছে দীক্ষিত, ক্যালকুলেটর দিয়েছি তোকে। এখানে 24 মাইনাস 11 13 মাইনাস 12 আমি লিখে দিলাম একেবারে। বল উপরে কত হচ্ছে? 39.75 আর নিচে 6.37 into 6.37 এই ভগবান 6.67 না 6.37 42 পয়েন্ট হ্যাঁ 48। তুই যদি এই দুটো ভ্যালু মুখস্থ রাখিস তাহলেই হয়ে যাবে। এটাকে ডিভাইড কর। না 39.75 ডিভাইডেড বাই এটা কর। দে আমাকে দে। হ্যাঁ 0.93 দে আমাকে দে তো, দে আমাকে দে ক্যালকুলেটর দে। 6.67 যদি আমি করি ইন্টু 5.96 এটা আসে 39.76। এটাকে আমি 76 করে দিলাম। হ্যাঁ 39 আর এটা হচ্ছে 6.37 ইন্টু 6.37। কি করেছিস তুই? 6.37 ইন্টু 6.37 40, এটা 440 আসছে। কি বলছিস তুই? 40.57 বা 58, ঠিক আছে? তাহলে 39.76 ডিভাইডেড বাই 40.58 এটা আসছে 0.979। এটা নিয়ারলি ইকুয়াল টু 0.98 ইন্টু 10 টু দি পাওয়ার 1 এত কি এত নিউটন ইকুয়াল টু 9.8 নিউটন অফ ফোর্স। নে চল কর। চল পজ করে রাখ। হয়ে গেছে তো লেখা? আচ্ছা বইটা দেখ, বইটা কয়েকটা জায়গায় মার্ক কর। দেখ আমি তোকে বলছি, এই যে ফোর্স ডিউ টু গ্র্যাভিটি কি বলেছিলাম? when one of the body is our earth তখন আমরা বলবো ফোর্স ডিউ টু গ্র্যাভিটি, তখন আর গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন বলবো না। তুই যদি ইলন মাস্কের রকেটে চেপে তুই যদি এখন মঙ্গল গ্রহে যাস, ঠিক আছে, বা জুপিটারে যাস বা মুনে যাস, কোথাও একটা যাস, সেখানে গিয়ে তখন তুই যে গ্র্যাভিটি কথাটা বলবি, যে হেভেনলি বডির ওপর দাঁড়িয়ে আছিস তখন তুই তার গ্র্যাভিটি বলছিস। আমরা আর্থের ওপর আছি, গ্র্যাভিটি অফ আর্থ আলাদা করে বলে না। গ্র্যাভিটি মানে আমি আর্থের ওপর আছি তো। এবার সেখানে যদি অন্য কোনো হেভেনলি বডির ওপর যাস, তুই মুনের ওপর যাস, তখন গ্র্যাভিটি অফ মুন। বুঝতে পেরেছিস? यहाँ पे देखो এই যে ফোর্সটা হচ্ছে 9.8 নিউটন, এক্ষুনি যে ক্যালকুলেট করে দিলাম তার নিচে সেন্টেন্সটাকে মার্ক কর। Thus earth attracts a body of mass 1 kg by a force of 9.8 newton towards its center. নোট, এই নোটের উপরে কোশ্চেন আসে, তার আনসার হচ্ছে এটা। কি জিনিস? আর্থ যদি একটা বডিকে টানে, তোকে টানছে, তাহলে তুইও তো আর্থকে টানবি। তুই আর্থের দিকে চলে আসিস, আর্থ কেন তোর কাছে আসছে না? তার উত্তরটা এখানে আছে। দেখ, as earth attracts an object towards it, the object also attracts the earth towards it by an equal force. Since the object is free to move, it starts moving towards earth, but the earth because of its large inertia does not move towards the object, বা ওই অ্যাক্সিলারেশনটা খুবই কম। মানে তুই যদি দুটো ফোর্সের রেশিও করিস বা ইকুয়েট করিস,
ঠিক আছে, তাহলে সেখানে মাস অফ আর্থ ইন্টু অ্যাক্সিলারেশন অফ আর্থ আর মাস অফ দ্য বডি ইন্টু অ্যাক্সিলারেশন অফ দ্য বডি, সেটা হিউজ ডিফারেন্স হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা কি জিনিস? গ্যালিলিও প্রথম দেখিয়েছিল যে যদি ভ্যাকিউমের মধ্যে, ওই যে ফেদার অ্যান্ড গিনি এক্সপেরিমেন্ট আছে, জানি না কখনো দেখেছিলি কিনা, হ্যাঁ, তো যদি ভ্যাকিউমের মধ্যে দুটো বডি পড়ে, একটা লাইটার অবজেক্ট একটা হেভিয়ার অবজেক্ট, দে উইল ল্যান্ড অ্যাট দ্য সেম স্পিড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম। ঠিক আছে, এবার তুই বললি কোথায় স্যার, আমি একটা পাখির পালক উড়িয়ে দিলাম, সে তো আস্তে আস্তে পড়ছে, আর একটা স্টোন তো দুম করে পড়ে গেল। এটা কি? এটা হচ্ছে ডিউ টু ফ্রিকশন ভিসকাসিটি, ওই যে নিচে লেখা আছে, ঠিক আছে, ওই যে ছোট ছোট করে নিচে লেখা আছে রিজনটা, ফ্রিকশন অফ এয়ার, ভিসকাসিটি অফ এয়ার, তার জন্য কি করছে, যে আপথ্রাসটা দিচ্ছে, তাই জন্য সেটা আস্তে আস্তে আসছে। আদারওয়াইজ যদি ভ্যাকিউম হতো তাহলে ফেদার আর একটা স্টোন, ওই গ্যালিলিওর কাছে গিনি আর ফেদার একই সময়ে আসতো, বোঝা গেছে? এবং এখানে একটা ব্যাপার আছে, দেখ আমি বলছি, moreover he found that the velocity of a freely falling body does not remain constant but it, আচ্ছা না কি জানো, হ্যাঁ, মোশন অফ আ, এখানে দেখ ওই যে যেটা তো ইটালিক্স এর রয়েছে, মার্ক কর, দ্য মোশন অফ আ ফ্রিলি ফলিং বডি ইজ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, দিস অ্যাক্সিলারেশন ইজ সেম ফর অল বডিজ। In other words, the acceleration of a freely falling body does not depend, এটাকে মার্ক কর, does not depend on the mass of the body, its size and its shape। তার মানে একটা ছোট বডি আর একটা বড় বডি, একটা আয়রন একটা বল আছে আর একটা উডেন বল আছে আর একটা ধর গোল্ডের বল আছে, সব কটাকে তুই ফেললি একসাথে, তিনটেই ফেলে দিস ওপর থেকে, 5 তলার উপর থেকে, আমি নিচ থেকে ক্যাচ করে নেবো, ঠিক আছে, অবভিয়াসলি গোল্ডওয়ালা। তাহলে কি হবে, তিনটেই দেখবি একই সাথে পড়বে। এবার দুটো আয়রন বল নিয়েছিস, একটা বড় একটা ছোট, তাও দুটো একসাথে পড়বে। তার মানে কি, তাদের মাসের উপর, তাদের শেপ, তাদের সাইজের শেপের উপর হয়তো ডিপেন্ড করতে পারে, সেটা এয়ার আছে বলে, আদারওয়াইজ সেটা ডিপেন্ড করবে না। যদি ভ্যাকিউম থাকে তাহলে পারফেক্টলি একই জায়গায় পড়বে। তোমার যখন ভ্যাকিউমে ছাড়ছে, ফেদারটা কি ধপ করে পড়বে নাকি গিনিটা আস্তে আস্তে পড়বে? না, ধপ করেই পড়বে। দেখ এখানে ডেফিনেশনটা আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মার্ক কর, the rate at which the velocity of a freely falling body increases is called the acceleration due to gravity. It is produced in a freely falling body due to gravitational force of attraction, ঠিক আছে? It is a vector quantity, small g দিয়ে ডিনোট করা হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার, ডাইরেক্টেড ভার্টিক্যালি, এই যে ডাউনওয়ার্ডস কথাটা লিখিস না, ডাইরেক্টেড ভার্টিক্যালি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। কেননা কেউ যদি আর্থের নিচের দিকে দাঁড়িয়ে থাকে তাহলে কে বলবে এইখানে কোন দিকে আছে, এটা কি ডাউনওয়ার্ড তো এদিকে হয়ে যাবে? সেরকম নয়, মানে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, যেখানেই আসুক না কেন, যেখানেই থাকুক না কেন, যা পজিশন হোক না কেন, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড যেটা বলিস না। হলো এক্সপেরিমেন্টালি, এটা আগের চ্যাপ্টার আগের পার্টেও ছিল, অন দ্য আর্থ সারফেস দ্য, এই যে জি ডাজ নট রিমেন কনস্ট্যান্ট, আন্ডারলাইন কর, দ্য ভ্যালু অফ জি ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস, on equator it is slightly less as compared to that at the poles। আমি এটা আগেও লিখেছিলাম, তাই তো, g at equator is slightly less than the g at poles, আগেও একটা জায়গা ছিল। at altitude, আচ্ছা মিন ভ্যালু নিয়েছে 9.8, সব জায়গা g এর ভ্যালু মেপে তারপরে যদি তুই দেখিস, এটা অঙ্ক কষে বার করা হয়েছে, অবভিয়াসলি হাতে করে কেউ নিয়ে যায়নি, তা সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। At altitudes above the earth surface or at depth below the earth surface, value of g decreases and the value of g, underline কর, is 0 at the center of the earth। একদম মাঝখানে গেলে g এর ভ্যালু 0 হয়, তাহলে একটা বডির কি 0 হয়ে যাবে রে সেন্টারে, বল? স্মল g যদি 0 হয় তাহলে একটা বডিকে যদি তুই এখানে নিয়ে যাস তাহলে তার কি, কোন জিনিসটা 0 হয়ে যাবে? ফোর্স অফ গ্র্যাভিটি। মাপ কত সেটাকে আমরা কি বলি? আরে ওয়েট অফ দ্য বডি, যেটা হচ্ছে m ইনটু 0, মানে m ইনটু g, সেটা হয়ে যাবে m ইনটু 0 ইকুয়াল টু 0। ওয়েটটা তখন হয়ে যাবে 0 এট দ্য সেন্টার অফ দ্য আর্থ, বুঝেছিস? আচ্ছা নেক্সট দেখ, দ্য ভ্যালু অফ g, মার্ক কর,
ডিফারেন্ট অন ডিফারেন্ট প্ল্যানেটস অ্যান্ড স্যাটেলাইটস, তার মানে কি আইএসএস মানে কি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তার নিজস্ব জি এর ভ্যালু আছে, খুবই কম, ওর মধ্যে ভেসে ভেসে বেড়ায়, বুঝতে পারছিস তো? পাঠা আমাকে, তারপরে আমি মেয়েকে তোকে বলছি, ঠিক আছে? And it is different on different planets and satellites. The value of G on moon surface is nearly 1/6 the value of G on earth surface. হলো, বুঝা গেছে? এইবার হচ্ছে নেক্সট আমরা এই ভ্যালু অফ জি কত অন আর্থ সারফেস সেটাকে আমরা বার করব। লেট আস কনসিডার যে আমাদের কাছে একটা বডি আছে, তার মাস হচ্ছে m, এই ঋষিতা ভালো করে দেখ, তার মাস হচ্ছে m, এই হচ্ছে আমাদের আর্থ আছে, ঠিক আছে? এই ফোর্সটা F1 এ ওকে টানছে আর্থ, এটা ডাইরেক্টেড এইদিকে আছে, তার মানে কি F1 ফোর্সটা হচ্ছে আর্থ টানছে, কাকে টানছে? এই বডিটাকে টানছে। তাহলে F2 ফোর্সটা হচ্ছে যেটা আর্থকে টানছে বডিটা, তাই তো? আচ্ছা, the force with which the earth attracts the body towards its center, বলতো তাকে কি বলা হয়? বল কি বলা হয়? যে ফোর্সে আর্থ একটা বডিকে তার সেন্টারের দিকে টানে তাকে কি বলা হয়? সেই বডিটার কি? সেই বডিটার ওয়েট, weight of the body. Weight of the body is defined as the attractive force by which the earth attracts the body towards its own center. যে ফোর্সে আর্থ টানছে সেই ফোর্সটা কি? F2, সেটা কি হবে? m into g হবে। আর এক্ষুনি ফ্রম ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন তুই কি দেখলি? g into mass of earth into mass of the body by রেডিয়াস স্কয়ার, d এখানে রেডিয়াস অফ দা আর্থ। তাহলে আমার এই দুটো ফোর্স কি হবে? ইকুয়াল ইন ম্যাগনিটিউড। তাহলে আমি m into g equal to g into mass of earth into mass of the body by r square আমি যদি করি, তাহলে এখানে স্মল n কেটে গেলে এখানে স্মল g এর একটা এক্সপ্রেশন আসে, বুঝছিস? সেইখানে আমি যদি স্মল g এর ভ্যালুটা পুট করি 6.67 into 10 to the power minus 11 into মাস অফ আর্থ কত আছে একটু আগে বলেছিলাম, এই যে মাস অফ আর্থ into 10 to the power 24 kg, 5.96 into 10 to the power 24, তাই তো? বাই, আচ্ছা আমি যদি এখানে লিখি, এখানে ইউনিটগুলো লিখে দেখাই তোকে, এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাই তো? এটা হচ্ছে 5.96 into 10 to the power 24 কেজি। আচ্ছা নিচে কি আছে? রেডিয়াস অফ দা আর্থ, রেডিয়াস অফ দা আর্থ কত? 6.37 into 10 to the power 6 তার হোল স্কয়ার। আচ্ছা এত কি? এত হচ্ছে মিটার ইনটু মিটার মানে মিটার স্কয়ার। তাহলে দেখ 6.67 into 5.96 divided by 6.37 into 6.37 into 10 to the power 24 minus 11 by এটা 10 to the power 12 আছে নিচে। হ্যাঁ, এইবার দেখ ইউনিটটা কি হবে? নিউটন মিটার স্কয়ার, এটা উড়ে যাচ্ছে, এখানে কেজি ইনভার্স স্কয়ার আর একটা কেজি আছে, তার মানে কি নিউটন পার কেজি, বুঝতে পেরেছিস? এইবার তুই আমাকে, আচ্ছা আমার কাছেই তো আছে ক্যালকুলেটর, 6.67 into 5.96 কত হচ্ছে? 39.75 into 10 to the power কত হচ্ছে? এটা 13। আচ্ছা এইখানে একটা 12 আছে, সেটাকে আমি তুলে দিলাম,
আর 6.37 ইন্টু 6.37 আবার এসছে ব্যাপারটা 40.56, ঠিক আছে? তুই এরকম করে ভাব কত আসছে তাহলে 39.75 ডিভাইডেড বাই 40.56, এটা আসছে 0.98 ইন্টু 10 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 9.8। এবার ইউনিটটা কি আছে বল? নিউটন মানে কি? হ্যাঁ, ফোর্স মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে নিউটনকে ভাঙলে আমি এটা পাই ইন্টু কেজি ইনভার্স, তাহলে কি পেলি তুই? মিটার, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলি। বোঝা গেছে? এই হচ্ছে 9.8 স্মল জি এর ভ্যালু। একটা স্ন্যাপ নিয়ে নে। এটা হচ্ছে স্মল জি এর ভ্যালু অন দা সারফেস অফ দা আর্থ। এবার দেখ, যদি স্মল জি এর ভ্যালু বলে, এই এবার তোরা করবি, এই চুপ কর, স্ন্যাপ নেওয়া আছে পরে তুলবি। লাইকওয়াইজ আমি বলছি অন জি এর ভ্যালু অন মুন সারফেস, এটা তোরা করবি, ঠিক আছে? F2 হচ্ছে ফোর্স অফ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স অফ দ্য বডি অন দ্য মুন, এটা আমাদের মুন আছে ধর, তাহলে গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন, সেটাকে আমি জিএম দিলাম, ঠিক আছে? তাহলে এটা জিএম আছে, এটা জিএম আছে, এটা মাস অফ আর্থ না, এটা কি হবে? মাস অফ মুন। বুঝতে পেরেছিস? এটা মাস অফ মুন, মাস অফ মুন বাই আর্থ স্কয়ার, মানে এটা রেডিয়াস অফ মুন, ঠিক আছে? কর এবার লিখে, তারপরে কর, আমি বলে দিচ্ছি সমস্ত ভ্যালু। 6.67 10 টু দি পাওয়ার -11, মাস অফ মুন হচ্ছে 7.36 ইন্টু 10 টু দি পাওয়ার 22 ছিল না? 7, হ্যাঁ 10 টু দি পাওয়ার 22। হ্যাঁ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন, গ্র্যাভিটি অন মুন না, গ্র্যাভিটি কথাটা হচ্ছে তার মানে হচ্ছে ফোর্স, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন, যেটা 9.8 এখানে আর্থের উপর, সেটা মুনের সারফেসে কত? এটা 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 তার হোল স্কয়ার। এই এত ওই নিউটন পার কেজি হবে প্রথমে, তারপরে তুই মিটার পার সেকেন্ড স্কয়ার, একই ব্যাপার। বল এখানে কি হবে? আচ্ছা আমাকে দেখে বল, এই দিশিতা তুই বল, বল কোন ভ্যালুগুলো এখানে লিখবো, বল আগেরটার মতন বল, এই তো এটা এটা বল। 6.67 into 7.36 into 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 22 মাইনাস 11, এটা তো গেল। আর এখানে কি লিখবো? 1.75 ইন্টু 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার 12 নে ক্যালকুলেটর নিয়ে কত দিছি তা বল আমাকে, বল উপরে কত আছে নিচে কত হচ্ছে? উপরে কত? 49. ব্যাস, এটা নিচে বল।
1.75 into 1.75 ও 3.0625 এটাকে ডিভাইড করে বল। $49.09 divided by, বাদ তুই এমনি পয়েন্টগুলো বাদ দিয়ে এমনি ডিভিশন কর না, 4909 divided by 306 06 16.04 আমি এটাকে 16 ধরলাম, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি হচ্ছে 1.6, বুঝতে পেরেছিস, মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এই জিনিসটা বলেছে দেখ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ ডিভাইডেড বাই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন মুন, তুই যদি করিস এটা হচ্ছে 9.8, এটা হচ্ছে 1.6, ডিভিশন করে বলতো কত হয়? সিক্স পয়েন্ট 6.12, তাহলে আমরা সেটাকে নিয়ারলি ইকুয়াল টু 6 বলতে পারি। তার মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য আর্থ বাই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য মুন যদি 6 ধরি আমি, তার মানে কি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য মুন ইজ নিয়ারলি 1/6 দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আওয়ার আর্থ, বুঝছিস? এইটা তোকে বললো। এবারে বইটা দেখ, ফ্রিলি ফলিং বডি আছে, এই এদিকে তাকা, ওখানে কিছু লিখবি না, আগে দেখ তোদের এখানে বলে দিয়েছে আ বডি ফ্রিলি ফলিং বডি যদি হয় তার ইনিশিয়াল ভেলোসিটি কি হবে? স্টার্টস ফ্রম রেস্ট, তাহলে বল কি হবে? ইউ হচ্ছে 0, অ্যাক্সিলারেশনটা কত হবে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ, ঠিক আছে। আমরা এই যে যেটাকে ডিসপ্লেসমেন্ট, যেটা ডিসটেন্সটা ছিল, ডিসটেন্স মুভ, সেটাকে আমরা h দিয়ে ডিনোট করি, এই রকম টাইপের ব্যাপার। তোর দেখ বইতে দেখ, তোর এরকম ইকুয়েশন গুলো রয়েছে, v ইকুয়াল টু u প্লাস at, যেটা এখানে ফাইনাল ভেলোসিটি রিচ করলো ধর v, তাহলে কি হবে? v ইকুয়াল টু u প্লাস at, সেখানে কি হবে? 0 প্লাস g ইন্টু t, v ইকুয়াল টু gt। এবার আমি বলবো যত কম পারবি ভ্যারিয়েবলস দিয়ে কর, এই রকম h g দিয়ে না করে তুই যেরকম সেকেন্ড চ্যাপ্টারে করেছিলি ওখানে তুই ইনফরমেশন গুলো লেখার সময় করে কর, নাহলে যত মানে কম ফর্মুলা মুখস্থ রাখবি তত মঙ্গল। এটা গেল 1 নম্বর। 2 নম্বর দেখ, এখানে মাস আর ওয়েটের মধ্যে ডিফারেন্সটা আছে। মাস হচ্ছে কি, এখানে দেখ চার্ট করা রয়েছে পাতা উল্টা, মাস হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেইনড ইন আ বডি, আর ওয়েট হচ্ছে ফোর্স উইথ হুইচ দ্য আর্থ অ্যাট্রাক্টস আ বডি টুয়ার্ডস দ্য সেন্টার। মাস হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর ওয়েট অফ আ বডি একটা ভেক্টর, কেননা যে ফোর্সে আর্থ তোকে টানছে। মাসের এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, ফোর্সের হচ্ছে বা ওয়েটের হচ্ছে নিউটন। ইট ইজ মেজার্ড বাই আ ফিজিক্যাল ব্যালেন্স বা বিম ব্যালেন্স দিয়ে আমরা মাস মেজার করি, দাঁড়িপাল্লা। আর ওয়েট মেজার করা যাবে স্প্রিং ব্যালেন্স দিয়ে, বোঝা গেছে? আচ্ছা, ইট ইজ কনস্ট্যান্ট ফর আ বডি, মাস অফ আ বডি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখ, মাস অফ আ বডি ইজ কনস্ট্যান্ট অ্যাট এনি প্লেস ইন আওয়ার ইউনিভার্স। ইউনিভার্সের যে কোনো জায়গায় যা, জলের তলায় যা, খনির মধ্যে যা, উপরে যা, যেখানেই যা, সেখানে মাসটা কনস্ট্যান্ট থাকবে। বাট ওয়েট কিন্তু কনস্ট্যান্ট নয়। কেন? কারণ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা তো কনস্ট্যান্ট নয়, ইট ইজ ডিফারেন্ট অ্যাট ডিফারেন্ট প্লেস অন দ্য আর্থ সারফেস, তাই জন্য ওয়েটটা চেঞ্জ হতে থাকে, বোঝা গেছে? এখানে সমস্ত আগেই আমরা ইউনিটগুলো আমি আগেই লিখিয়ে দিয়েছিলাম, পড়িয়ে দিয়েছিলাম, আর কিছু নেই এখানে। এবার নিউমেরিক্যালস গুলো আছে, ঠিক আছে? বন্ধ কর।